Hi everyone, it's Argo. Welcome back to my channel The Realm of Literature. আজকে আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের সেকেন্ড স্টেপে যাব, যেটা হলো মিডল ইংলিশ লিটারেচার। আমরা এর আগে ওল্ড ইংলিশ লিটারেচারের প্রোজ, পোয়েট্রি এবং সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করেছি। সুতরাং যারা আগে ওই ভিডিওগুলো দেখোনি তারা প্লিজ ওই ভিডিওগুলো দেখে এসো। আমি পুরো প্লেলিস্টের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। চলো তাহলে শুরু করা যাক। মিডল ইংলিশ লিটারেচারকে দুটো পর্যায়ে ভাগ করা যায়। একটা হলো আর্লি মিডল ইংলিশ লিটারেচার এবং আরেকটা হলো লেট মিডল ইংলিশ লিটারেচার। সো মিডল ইংলিশ লিটারেচারে কি বলছে? বাই দ্য এন্ড অফ দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, ইংলিশ হ্যাড বিকাম এ ফুলি এস্টাবলিশড লিটারেরি ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ওয়াজ সুপিরিয়র টু মোস্ট ইউরোপিয়ান ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজেস ইন লিটারেরি ডেভেলপমেন্ট। ওল্ড ইংলিশ পিরিয়ড শেষ হতে হতে কিন্তু ইংরেজি ভাষাটা লিটারেরি ল্যাঙ্গুয়েজের জন্য একদম প্রমিনেন্ট হয়ে উঠেছিল এবং অন্যান্য ইউরোপে অন্যান্য যত ভাষা আছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজে পরিণত হয়েছিল। দ্য নরম্যান কনকোয়েস্ট 1066 did not immediately change English language and literature, but its gradual influence led to the rise of the Middle English. নরম্যান কনকোয়েস্টের পরে কিন্তু এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর লিটারেচারের মধ্যে কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ আসেনি, কিন্তু নরম্যান কনকোয়েস্টের প্রভাব কিন্তু ধীরে ধীরে পড়ছিল এবং যার ফলে কি হলো, এই ওল্ড ইংলিশ থেকে আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়ে সেটা ইভলভ হলো কিসে? মিডল ইংলিশে বা আর্লি মিডল ইংলিশ পোয়েট্রি। Older Old English poetry continued to be copied during the late 11th century. Early 20th century poems like Durham and Instructions for Christians prove that alternative verse are still written after 1066. এই যে প্রাচীন ওল্ড ইংলিশ কবিতাগুলো কিন্তু 11th সেঞ্চুরিতে কিন্তু লেখা হচ্ছিল এবং 12th সেঞ্চুরিতে লেখা হলো, যেটা নাম হলো ডিউরহাম, আর একটা হচ্ছে ইনস্ট্রাকশন ফর ক্রিশ্চিয়ানস। এটা প্রমাণ করে যে 1066 এর পরে কিন্তু এই অ্যালিটারেটিভ ভার্স কিন্তু উপস্থিত ছিল। Even before the Norman conquest, rhyme gradually began to replace the alliteration in English poetry. নরম্যান কনকোয়েস্টের পূর্বে থেকেই কিন্তু ধীরে ধীরে রাইম মানে ছন্দ কিন্তু কবিতায় ঢুকছিল, যেটা অ্যালিটারেশনের জায়গা নিচ্ছিল। Poets continued to use more varied rhythms. The Grave is an early post-conquest poem that contains rhyming lines. এবং নরম্যান কনকোয়েস্টের পরে লেখা সবথেকে প্রাচীনতম পোয়েম যেটার মধ্যে বিভিন্ন ধরনের রিদম রয়েছে সেটার নাম হচ্ছে দ্য গ্রেভ। এ পোয়েম ইন দ্য অ্যাংলো-স্যাক্সন ক্রনিকল অন দ্য ডেথ অফ উইলিয়াম the Conqueror uses more rhyme than alliteration, showing the transition in poetic style. এই যে পোয়েটিক স্টাইলে যে অ্যালিটারেশনের পরিবর্তে ধীরে ধীরে ছন্দ বা রাইম ঢুকছে, এটা সব থেকে বেস্ট এক্সাম্পল হচ্ছে অ্যাংলো স্যাক্সন ক্রনিকলে দেওয়া হচ্ছে একটা কবিতা ডেথ অফ উইলিয়াম দ্য কনকুয়ারার, এটাই কিন্তু এটা দেখা যায়। Influence of French poetry. By the end of 12th century, French poetry had a strong influence on English poetry, but by Lemon mixed alliteration and rhyming couplet, making it seem archaic despite French influence. 12th century শেষে কিন্তু যে কবিতাগুলো মানে পোয়েট্রিগুলোর উপর কিন্তু ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স যথেষ্ট দেখা গেছিল। যদিও বা লেমনের লেখা যে কবিতাগুলো সেটা অ্যালিটারেশন এবং রাইমিং কাপলেট ইউজ করা হয়েছিল, তবুও সেটা ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্সের পরিবর্তে আর্কেইক যে বিষয়টা সেটা কিন্তু বেশি লক্ষ্য করা গেছিল। ব্রুট ওয়াজ মেইনলি বেসড অন রোমান ডে ব্রোড বাই ওয়েস, বাট গেভ দ্য আর্থারিয়ান লেজেন্ড আ জার্মানিক হেরোইক স্পিরিট। এই যে রোমান ডে ব্রুট যেটা লিখেছিল ওয়েস, এটা কিন্তু এটার উপর বেস করে এই যে ইংলিশ লিটারেচার ব্রুট লেখা হয়েছিল এবং এটা কিন্তু আর্থারিয়ান লেজেন্ড মানে আর্থারিয়ান যে গল্পগুলো রয়েছে সেখানে একটা জার্মানিক হেরোইক স্পিরিট প্রদান করা হয়েছিল। দ্য টু ম্যানুস্ক্রিপ্ট অফ ব্রুট শো দ্য র্যাপিড চেঞ্জ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেরি টেস্ট। এই যে ব্রুটের যে দুটো ম্যানুস্ক্রিপ্ট, এটা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর লিটারেচারে দুটো চেঞ্জ দেখানো হয়েছে এতে। The Proverbs of Alfred presents moral wisdom through rhyming couplets and alliterative lines. The Proverbs of Alfred এটা প্রেজেন্ট করে যে এটা হলো একটা moral wisdom যেখানে rhyming couplet এবং alliterative line ইউজ করা হয়েছে। Poema moral is a moral poem written in regular septenary couplets. Septenary couplets এ লেখা হচ্ছে একটা রেগুলার moral poem হলো poema morale. The Owl and the Nightingale is the most outstanding poem of the period and an excellent example of debate genre written in regular French. এবং রেগুলার ফ্রেঞ্চে লেখা একটা বেস্ট মানে সব থেকে বেস্ট ডিবেট জনরার একটা আউটস্ট্যান্ডিং পোয়েম হলো দ্য আউল অ্যান্ড দ্য নাইটিঙ্গেল। এটা ইম্পর্টেন্ট। Fableau is a short narrative poem in verse popular in medieval France. It was performed by jongleurs or professional storytellers. এই Fableau হচ্ছে একটা short narrative poem যেটা jongleurs বা professional storyteller যারা তারা কিন্তু medieval France-এ কিন্তু perform করতো এটা। Fabliaux are known for realistic details, humor, coarse language and satire. Most Fabliaux are comic, erotic and often cynical, especially in their portrayal of women. Fabliaux সাধারণত realistic details ইউজ করতো বেশি পরিমাণে এবং এতে
যেটাতে কোর্স ল্যাঙ্গুয়েজ, স্যাটায়ার মানে যেটাকে ক্রিটিসাইজ টাইপস মানে ব্যঙ্গ করা হচ্ছে এই টাইপসে কিন্তু মোস্ট ফ্যাবলিউক্স ছিল। এ মেজর থিম ইজ গিল অর ট্রিকারি where the deceiver is often deceived. The main period of Fabliau composition was the 13th century, with some continuing into the early 14th century. সবথেকে মেজর থিম যেটা ছিল এই ফ্যাবলিউতে সেটা হচ্ছে ট্রিকারি মানে ধোকাধড়ি বা ধোকেবাজি। এই ফ্যাবলিউ লেখা 13th century পর্যন্ত চলেছিল। Around 150 Fabliaux survive to today. আজকে 150টা প্রাচীন ফ্যাবলিউক্স যেটা সেটা সার্ভাইভ করছে মানে এখনো হাতে আছে আমাদের। Geoffrey Chaucer was influenced by the Fabliaux tradition. The Reeve's Tale and several stories in the Canterbury Tales are based on Fabliaux. Geoffrey Chaucer এনার কিন্তু যে Canterbury Tales এটা কিন্তু কোথাও না কোথাও Fabliaux ট্র্যাডিশনের দ্বারা কিন্তু অনুপ্রাণিত হয়েছিল, কারণ এই ক্যান্টারবারি টেলস এর মধ্যে যে টেলসটা হচ্ছে রিভস টেল এটা কিন্তু ফ্যাবলিউক্স এর ট্র্যাডিশন বা ধারণার উপর বেস করে লেখা হয়েছিল, এর সঙ্গে মিল পাওয়া যায়। নেক্সট হচ্ছে ডাইডাক্টিক পোয়েট্রি। ডাইডাক্টিক পোয়েট্রি বিকাম হাইলি পপুলার ডিউরিং দ্য 13th century. Its main purpose was to provide biblical stories, saints' life and moral or religious instruction. 13th century তে এই টাইপের পোয়েট্রি কিন্তু ভীষণ পপুলার হয়েছিল। এর প্রধান উদ্দেশ্য ছিল যত বিবলিক্যাল স্টোরি, সেইন্টদের লাইফ এবং মোরাল মানে ইতিবাচক যে নীতি এবং ধর্মীয় উপদেশ ইত্যাদি দেওয়া। These poems were written for people who did not know Latin or French. Ormulum by Orm is the most distinctive didactic poem, notable for its strict meter and reformed English spelling. এই পোয়েমগুলো লেখা হতো তাদের জন্য যারা ল্যাটিন বা ফ্রেঞ্চ জানতো না। এরকম একটা সবথেকে বেস্ট ডাইডাক্টিক পোয়েম এখনো পর্যন্ত পাওয়া গেছে, সেটা হচ্ছে অরমুলাম, যে লিখেছিল ওর্ম। আদার ইম্পর্টেন্ট বিবলিক্যাল ওয়ার্কস ইনক্লুড জেনেসিস, এক্সোডাস, জেকব অ্যান্ড জোসেফ। কার্সমান্ডিস সাউথ ইংলিশ লেজেন্ডারি বিকেম ওয়ান অফ দ্য মোস্ট পপুলার কালেকশন অফ সেন্টস লাইফ। অন্যান্য ইম্পর্টেন্ট বিবলিক্যাল ওয়ার্কগুলোর মধ্যে ছিল জেনেসিস, এক্সোডাস, জেকব অ্যান্ড জোসেফ, কার্সমান্ডি। The didactic tradition continued into the 14th century with handling sin by Robert Manning and the Prick of Conscience. Verse romance first appeared in English literature during the 13th century. The earliest romances include King Hom and Floris and Blanchefleur. এটা হচ্ছে এক্সাম্পল ছিল যে কিং হোম, ফ্লোরিস, ব্লাঞ্চেফ্লর এগুলো 13th centuryতে এটা লেখা হয়েছিল, মানে বেশ পপুলার হয়ে উঠেছিল। দ্য লে অফ হ্যাভলক দ্য ডেন ইজ another important early romance adventure. These romances were mainly written for bourgeoisie audience. এটা সাধারণত অভিজাতদের জন্য কিন্তু লেখা হতো। এই যে রোম্যান্স, যে আর্লি রোম্যান্স অ্যাডভেঞ্চার, তার মধ্যে একটা বিখ্যাত হলো দ্য লে অফ হ্যাভলক দ্য ডেন। In the 14th century, verse romances developed into three major groups. Matter of Britain, যেটা হচ্ছে আর্থারিয়ান রোম্যান্স নামে পরিচিত, ম্যাটার অফ ট্রয় যেটা ক্লাসিক্যাল আর অ্যানশিয়েন্ট টেলস এর মধ্যে পড়ে, আর একটা হচ্ছে ব্রেটন লেজ যেটা স্টোরি অফ ম্যাজিক অ্যান্ড সুপার ন্যাচারাল এলিমেন্টস সম্পর্কে বলে। এই তিন টাইপের কিন্তু ভার্স রোম্যান্স পাওয়া গেছে। The beast epic first appeared in English with the fox and the wolf. Dame Sidrith is regarded as the earliest English fable. Beast epics কিন্তু বেশ ফার্স্ট অ্যাপিয়ার হয়েছিল ইংলিশে কিসের মাধ্যমে, কোন লেখাটার মাধ্যমে, সেটা হচ্ছে দ্য ফক্স অ্যান্ড দ্য উলফ। ডেম সিরিথকে হচ্ছে আর্লিয়েস্ট ইংলিশ ফ্যাবলিউর কিন্তু হিসাবে ধরা হয়ে থাকে ডেম সিরিথ। দ্য ল্যান্ড অফ ককাইগনে humorously described an imaginary land of endless pleasure and abundance. A land of cocaine কে কিন্তু হিউমারাসলি মানে ব্যঙ্গ করে কিন্তু ডিসক্রাইব করা হয়েছে একটা ল্যান্ড যেখানে কাল্পনিক জগৎ, যেখানে প্লেজার আর অ্যাবান্ডেন্স দুটোই রয়েছে। Beast epic is a long cycle of animal stories that satirizes human society, and like a fable, a beast epic is longer and অন্যান্য ফেবলের দিক থেকে যেরকম ফেবলে কিন্তু পশু পাখি থাকে, এখানে যেরকম নীতিগত শিক্ষা দেয়, এই বিস্ট এপিকে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। এটা ফেবলের মতোই, কিন্তু ফেবল থেকে আলাদা কেন, কারণ ফেবল নীতি শিক্ষা দেয় আর বিস্ট এপিক যে নীতি শিক্ষায় দেয় তার কোনো মানে নেই। The earliest European beast epics were written in Latin, followed by versions in French, German and Dutch. Earliest beast epic লেখা হয়েছিল ল্যাটিন ভাষায়, পরে অন্যান্য ভাষা যেমন ফ্রেঞ্চ, জার্মান, ডাচ ভাষায় তো এগুলো লেখা হয়েছিল। দ্য মোস্ট ফেমাস বিস্ট এপিক সাইকেল ফিচার্স রেনার্ড দ্য ফক্স অ্যাজ ইটস সেন্ট্রাল ক্যারেক্টার। সব থেকে ফেমাস বিস্ট এপিক যেটা সেটাই হচ্ছে রেনার্ড দ্য ফক্সকে কিন্তু সেন্ট্রাল ক্যারেক্টার হিসেবে রাখা হয়। দ্য স্টোরি অফ রেনার্ড দ্য ফক্স অ্যান্ড চ্যান্টিক্লিয়ার দ্য কক বিকাম দ্য বেসিস অফ দ্য নান প্রিয়েস্ট টেল বাই জফ্রে চসার। এই যে জফ্রে চসারের লেখা যে নানস প্রিয়েস্ট টেল, সেটার মধ্যে কিন্তু এই যে রেনার্ড দ্য ফক্স আর চ্যান্টিক্লিয়ার দ্য কককে কিন্তু মেইন ক্যারেক্টার হিসেবে রাখা হয়েছিল। Later famous examples include The Hind and the Panther by John Dryden and Animal Farm by George Orwell, a modern beast epic. এরকম beast epic যে শুধু প্রাচীনকালে ছিল তা নয়, মডার্ন beast epic আছে, যেমন জর্জ অরওয়েলের লেখা অ্যানিমাল ফার্ম, আর তাছাড়া জন ড্রাইডেনের লেখা দ্য প্যান্থার, দ্য হিন্ড, এগুলো কিন্তু একটা বিস্টিয়ারি ট্র্যাডিশনকে ফলো করছে, এগুলো মডার্ন বিস্ট এপিক। আর্থারিয়ান লেজেন্ড, দ্য আর্থারিয়ান লেজেন্ড ইজ
a collection of stories or medieval romances centered on King Arthur. King Arthur সম্পর্কে যত কালেকশন অফ স্টোরিজ রয়েছে সেগুলোকে বা ম্যাটার অফ ব্রিটেন সেগুলোকে আর্থারিয়ান লেজেন্ডের মধ্যে ধরা হয়, যেটা আগে আমরা ক্যাটেগরাইজ করেছি। মেজর থিমস হচ্ছে আর্থার্স লাইফ, নাইটস অফ রাউন্ড টেবিলের অ্যাডভেঞ্চার, লাভ অফ স্যার ল্যান্সলট অ্যান্ড গুইনিভের, দ্য হলি গ্রেইল কোয়েস্ট, এগুলো কিন্তু এর মধ্যে পড়ে। Chrétien de Troyes expanded the legend by introducing the Holy Grail and Lancelot Guinevere love story. এই গুইনিভের লাভ স্টোরি, ল্যান্সলট গুইনিভের লাভ স্টোরির মধ্যে কিন্তু এটা কিন্তু এক্সপ্যান্ড করেছিল যে হোলি গ্রেইলের ক্যারেক্টারের দ্বারা। এখানে ইন্ট্রোডিউস করা হয়েছিল এই ক্যারেক্টারটাকে। কে করেছিল? Chrétien de Troyes. Thomas Malory preserved the legend in Le Morte d'Arthur, the most famous English version. Thomas Malory কিন্তু এই লেজেন্ড, আর্থারিয়ান লেজেন্ডকে কিন্তু প্রিজার্ভ করেছিল, মানে সংরক্ষণ করতে সহায়তা করেছিলেন। কোথায়? Le Morte d'Arthur। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা লেখা। The Arthurian legend was revived during the Victorian age, especially through Alfred Lord Tennyson's Idylls of the King. Alfred Lord Tennyson's লেখা Idylls the King এর কিন্তু ভিক্টোরিয়ান এজে এমন একটা লেখা এটা যেখানে কিন্তু আর্থারিয়ান লেজেন্ড রিভাইভ করছে। ব্রেটনলে is a short rhymed romance poem about love and adventure. Short rhymed romance poem about love and adventure is Bretonle, মানে Bretonle হচ্ছে একটা short romance poem বলা যায়। It combines supernatural elements, Celtic mythology, fairyland and a medieval chivalry. এই জিনিসগুলো কিন্তু এই Bretonle এর মধ্যে included. It originated from French Isis of Marie de France and was adapted into English in late 13th century. এবং এটা late 13th centuryতে কিন্তু ইংলিশ এটা অ্যাডাপ্ট করা হয়েছে এবং কিন্তু এটা আগে অরিজিনেট হয়েছে কিন্তু ফ্রান্সে আইসিস অফ মেরি ডে ফ্রান্স। ইম্পর্টেন্ট ইংলিশ ব্রেটনলেস ইনক্লুড স্যার অরফিও, স্যার লানফাল, লাইলে ফ্রেনে অ্যান্ড স্যার গথার। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ইংলিশ ব্রেটন। সাম অফ জফরে চসার্স দ্য ক্যান্টারবারি টেলস ওয়ার ইনফ্লুয়েন্সড বাই ব্রেটনলে ট্র্যাডিশন। জফরে চসারের লেখা ক্যান্টারবারি টেল কিন্তু কোথাও কোথাও ব্রেটনলে ট্র্যাডিশনের ছাপও কিন্তু দেখা যায়। নেক্সট দ্য লিরিক পোয়েট্রি বিকেম পপুলার ইন 12th to 13th centuries and was almost unknown in ওল্ড ইংলিশ পিরিয়ড। ওল্ড ইংলিশ পিরিয়ডে কিন্তু লিরিক ছিল না, এটা কিন্তু 12th and 13th centuryতে কিন্তু সর্বপ্রথম আবির্ভাব হয়। দ্য মেইন থিমস অফ সেকুলার লিরিক্স আর স্প্রিং, নেচার, রোমান্টিক লাভ। মোস্ট লিরিক্স ওয়ার মেইন টু বি সাং and some survive with musical notation. এই সাধারণত লিরিকের মেইন থিমসগুলো কি কি? স্প্রিং, নেচার, রোমান্টিক লাভ, এইগুলো। এবং এই সমস্ত লিরিকগুলো কিন্তু শুধুমাত্র আবৃত্তি নয়, এগুলো কিন্তু মিউজিক্যাল নোটেশনের সঙ্গে কিন্তু গান গাওয়ার ট্র্যাডিশন ছিল। রিলিজিয়াস লিরিক এক্সপ্রেসেস ডিভোশন টু খ্রিস্ট অ্যান্ড দ্য ভার্জিন ম্যারি উইথ ডিপ ইমোশন। রিলিজিয়াস মানে ধার্মিক যে লিরিকগুলো সেগুলো খ্রিস্ট এবং ভার্জিন ম্যারির প্রতি যে ডিপ ইমোশন, মানে আমাদের ভাষায় যেগুলোকে ভক্তিবাদী সং বলে, ক্রিশ্চিয়ান ভক্তিবাদী সং বললে ভালো হয়। দ্য Harley lyrics, British Library MS Harley is the most important collection of Middle English lyrics. এটা হলো Middle English lyrics একটা বেস্ট এক্সাম্পল। Notable poems include The Man in the Moon, Alison and Blow Northern Wind. এগুলো হচ্ছে নোটেবল লিরিক্যাল পোয়েমস। মিডল ইংলিশ লিরিক্স এটা কিন্তু প্রতিফলিত করে কোন ক্লাসকে? বুজোয়েসি বা অভিজাত ক্লাস। নেক্সট কি? আর্লি মিডল ইংলিশ প্রোজ। এটা গেলো এতক্ষণ ধরে পোয়েট্রি বললাম, লাস্ট যে একটা আছে আর্লি মিডল ইংলিশ প্রোজ। ওল্ড ইংলিশ প্রোজ কন্টিনিউ টু বি কপিড ইভেন আফটার নরম্যান কনকোয়েস্ট। দ্য অ্যাংলো স্যাক্সন ক্রনিকল রিমেইনড অ্যান ইম্পর্টেন্ট প্রোজ ওয়ার্ক কন্টিনিউড আনটিল 1154। এটা কিন্তু এই যে ইংলিশ মানে মিডল ইংলিশ প্রজেও কিন্তু যারা আমরা খুঁজে পাচ্ছি যে ওল্ড ইংলিশে একটা সরাসরি ছাপ ছিল। এবং এটা কিন্তু যে অ্যাংলো স্যাক্সন ক্রনিকল এটা কিন্তু যেরকম ওল্ড ইংলিশ লিটারেচার ইম্পর্টেন্ট, ঠিক তেমনই আর্লি মিডল ইংলিশ লিটারেচারের ক্ষেত্রেও কিন্তু এটা ইম্পর্টেন্ট ছিল 1154 সাল পর্যন্ত। ইংলিশ প্রজ ডিক্লাইন বিকজ অফ গ্রোয়িং ইনফ্লুয়েন্স অফ অ্যাংলো নরম্যান, ফ্রেঞ্চ অ্যান্ড ল্যাটিন। ইংলিশ প্রজ এর পতন কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছিল। কেন? কারণ লিটারেচারের উপরে অ্যাংলো নরম্যান, ফ্রেঞ্চ আর ল্যাটিন এদের কিন্তু যে প্রভাব সেই জন্য। মোস্ট মিডল ইংলিশ প্রজ ওয়ার রিটেন ফর রিডার্স who knew only English, especially women. The Catherine group preserved the old English prose tradition. এই অধিকাংশ মিডল ইংলিশ যে প্রজ সেগুলো লেখা হতো সেই সমস্ত রিডারদের জন্য যারা শুধুমাত্র ইংলিশ জানতো। এবং সেই সময় ইংলিশ জানতো কারা? শুধুমাত্র ওমেনরা। কারণ অধিকাংশ জ্ঞানীগুণীরা কি শিখতে চলে যেত? ল্যাটিন, এই সমস্ত ভাষা শিখতে চলে যেত। এদের মধ্যে ওমেন একটা গ্রুপ ছিল, দ্য ক্যাথরিন গ্রুপ। এরা কিন্তু ওল্ড ইংলিশ প্রোজ ট্র্যাডিশনকে কিন্তু বজায় রেখেছিল। অ্যানক্রিন উইস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রোজ ওয়ার্ক অফ দ্য পিরিয়ড। এই পিরিয়ডের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে ওয়ার্ক সেটা হচ্ছে অ্যানক্রিন উইস, এটা ইম্পর্টেন্ট। রিচার্ড রোল ওয়াজ দ্য গ্রেটেস্ট প্রোজ রাইটার of the early 14th century, influencing later mystical writers. এই সময় একজন বিখ্যাত প্রজ রাইটার ছিলেন রিচার্ড রোল, এবং সে কিন্তু
তার দ্বারা কিন্তু 14th সেঞ্চুরি পরে যে মিস্টিক্যাল রাইটার্সগুলো আছে তারা কিন্তু এনার দ্বারা অনুপ্রাণিত হতো। তো আজকে আমরা আর্লি মিডল ইংলিশ যে প্রজ অ্যান্ড পোয়েট্রি এগুলো কমপ্লিট করলাম। এরপর আমার নেক্সট যে ভিডিও আসে সেখানে হচ্ছে আমরা লেটার মিডল ইংলিশ প্রজ অ্যান্ড পোয়েট্রি দেখবো। সুতরাং যদি আজকে ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউনড ফর দ্য নেক্সট পার্ট।